হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো। এবং সামনে যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষা, আশা করি প্রত্যেকেই খুব ভালো করে পড়াশোনা করছো এবং পরীক্ষার জন্য খুব ভালো প্রিপারেশন নিচ্ছ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা রুটিন অলরেডি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কবে কি পরীক্ষা থাকছে, পাশাপাশি তোমাদের কোন সাবজেক্টগুলো একটু ভালো করে বা গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন সাবজেক্টের প্রশ্ন কঠিন হতে চলেছে, এই সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। চলো সবার আগে তোমাদের মাধ্যমিকের রুটিনটা একটু জানিয়ে দিই। দেখো, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, প্রতি বছরের মতো এবছরও তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হয়। তোমরা যখন পরীক্ষা দেবে মাধ্যমিক, অর্থাৎ 2025 সালের মাধ্যমিকও ফেব্রুয়ারি মাসে শুরু হবে। কোন দিন কি পরীক্ষা থাকছে দেখো, তোমাদের পরীক্ষা শুরু হবে 10ই ফেব্রুয়ারি থেকে। সেদিনকে সোমবার, অর্থাৎ মন্ডে, সেই দিন তোমাদের দিতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, অর্থাৎ প্রথম ভাষার পরীক্ষা। আমাদের রাজ্যের বেশিরভাগ ছেলেমেয়ের প্রথম ভাষা বাংলা, অর্থাৎ তোমাদের বাংলা পরীক্ষা দিতে হবে। পাশাপাশি যাদের নেপালি রয়েছে তারা নেপালি দিবে, যাদের হিন্দি রয়েছে হিন্দি দেবে, যাদের তেলেগু রয়েছে, তামিল রয়েছে, সাঁওতালি রয়েছে, যাদের যে ভাষাটা রয়েছে তারা সেই ভাষায় পরীক্ষা দেবে। এরপর আসি 11ই ফেব্রুয়ারি, টুইসডে, অর্থাৎ মঙ্গলবার। মঙ্গলবার তোমাদের রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা বা অন্য কোনো বিষয় রয়েছে তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ পরীক্ষা দেবে। আর যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা পরীক্ষা দেবে। বাংলা পরীক্ষা দেবে। ওকে, এবার দেখো, 11 তারিখে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা বা ইংলিশ পরীক্ষা হওয়ার পর একটা দীর্ঘ ছুটি থাকছে, কারণ মাঝে রয়েছে শবে বরাত। শবে বরাত রয়েছে, এর জন্য একটা দীর্ঘ ছুটি। তারপরে তোমাদের রয়েছে 15 তারিখ, স্যাটারডে, অর্থাৎ শনিবার। দেখো, মঙ্গলবার পরীক্ষা দিবে, তারপর একটা লম্বা ছুটি কাটাবে এবং শনিবার পরীক্ষা দিতে যাবে। সেই দিন তোমাদের রয়েছে ম্যাথামেটিক্স, অর্থাৎ গণিত পরীক্ষা। দেখো, গণিত পরীক্ষায় যেহেতু তোমাদের একটা লম্বা ছুটি থাকছে, এইটুকু অনুমান করা যায় তোমাদের গণিত প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন হতে যাচ্ছে। তাই গণিত বা ম্যাথামেটিক্স বিষয়টাকে কিন্তু গুরুত্ব দিয়ে তোমাদের প্রত্যেককে পড়তে হবে। বোঝা গেছে? চলে আসি 15 তারিখের পর 17 তারিখ, মাঝে রবিবার পড়ছে। 17 তারিখ হচ্ছে সোমবার। সোমবার তোমাদের রয়েছে ইতিহাস পরীক্ষা। ইতিহাস প্রশ্ন কিন্তু প্রতি বছর কঠিন হয়, অর্থাৎ তোমাদের ইতিহাসটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে সিলেবাস ধরে ধরে পড়তে হবে, তবেই কিন্তু ইতিহাসে ভালো স্কোর করতে পারবে। না হলে কিন্তু ইতিহাস বিষয়ে ভালো স্কোর তুমি করতে পারবে না। খুব ভালো করে কিন্তু ইতিহাসটাকে পড়তে হবে। এরপরে চলে আসি 18 তারিখ, মঙ্গলবার পড়ছে। সেই দিন তোমাদের রয়েছে ভূগোল পরীক্ষা। দেখো, ভূগোল প্রশ্ন একদম সহজ হয়, পাতি প্রশ্ন হয় এবং ভূগোল বিষয়ে প্রতিবার প্রচুর নাম্বারও পাওয়া যায়। ভূগোলটা তোমরা গুরুত্ব দিয়ে পড়বে, একটা নাম্বার তোলার মতো বিষয় রয়েছে এবং ভূগোলে নাম্বার তুললে কি হবে, তোমাদের ওভারঅল নাম্বারটা কভার হয়ে যাবে। চলে আসি 19 তারিখ, তার পরের দিনই রয়েছে বুধবার এবং সেই দিন তোমাদের রয়েছে লাইফ সায়েন্স পরীক্ষা। দেখো, লাইফ সায়েন্স বিষয়টাও কিন্তু গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। কেন বলছি? কারণ লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানে কিন্তু খুব ভালো স্কোর করা যায়, প্রশ্ন একদম সহজ থাকে। যদি একটু মোটামুটি ভালো করে পড়তে পারো, জীবন বিজ্ঞানে কিন্তু ভালো স্কোর তুমি অবশ্যই করতে পারবে। এবার আসি 20 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার। সেই দিন তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান পরীক্ষা। ভৌত বিজ্ঞান পরীক্ষা। দেখো, ভৌত বিজ্ঞান বিষয়ের কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু অনেক বেশি কনসেপচুয়াল কোশ্চেন হবে এই বছর। বারবার বলে দিচ্ছি, ভৌত বিজ্ঞানের কোশ্চেন কিন্তু অনেক বেশি কনসেপচুয়াল হবে। এই কারণে কি করতে হবে, ভৌত বিজ্ঞানের প্রতিটা টপিক বুঝে বুঝে পড়তে হবে, কখনোই মুখস্থ করতে যাবে না। যেহেতু কোশ্চেন অনেক কনসেপচুয়াল থাকবে, তাই যদি তুমি বুঝে বুঝে পড়ো তবেই কিন্তু অ্যান্সার করতে পারবে, না হলে কিন্তু ভৌত বিজ্ঞান বিষয়ে খুব ভালো কিছু করতে পারবে না। এই জন্য বারবার বলছি, মুখস্থ নয়, বুঝে বুঝে কিন্তু পড়তে হবে। এবং 22 তারিখ, মাঝে একদিন ছুটি দিচ্ছে, সেদিনকে রয়েছে অপশনাল বিষয়ের পরীক্ষা। এই পরীক্ষাটা অনেক স্কুলে হয়ও না বা অনেক স্কুলে নেয়ও না। অনেক স্কুলে নিয়ে থাকে, যাদের স্কুলে অপশনাল পরীক্ষা হবে দিবে, যাদের হয় না দেওয়ার দরকার নেই।
মোটে এই 7টা সাবজেক্টে মূলত আমাদের পরীক্ষাটা হয়। এবার দেখো, বাংলা পরীক্ষা বলো বা ইংলিশ পরীক্ষা বলো, বাংলা ইংলিশের প্রশ্ন মোটামুটি পরীক্ষায় সহজই থাকে, যদি একটু ঠিকঠাক পড়ো, ভালো করে পড়ো, এই দুটো সাবজেক্টে অন্তত ভালো স্কোর করতে পারবে। সব থেকে বেশি ফেল করে গণিতে বা অঙ্কে, সব থেকে বেশি ফেল করে। কেন? কারণ অনেকে অঙ্কটা খুব ভালো করে করে না, অনেকে অঙ্ক পারে না, এই কারণে ফেল করে। দেখো, এখনো হাতে প্রচুর সময় রয়েছে। যদি তুমি কাল থেকে পড়তে শুরু করে দাও এবং রোজ যদি 1 ঘন্টা করে অন্তত অঙ্কটা করো, অঙ্কে তোমাকে কেউ আটকাতে পারছে না। 60% নাম্বার তুমি কিন্তু অঙ্কে করতে পারবে। প্রতিদিন জাস্ট 1 ঘন্টা অঙ্কে দাও এবং 1 ঘন্টা প্রতিদিন অঙ্কটাকে প্র্যাকটিস করো, তাহলে দেখবে অঙ্ক বিষয়টা তোমার কাছে অনেক বেশি সহজ লাগবে এবং অঙ্কে তুমি 60% স্কোর আরাম করে করতে পারবে। চলে আসি ইতিহাস। দেখো, ইতিহাসে বড় কোশ্চেন বলো বা শর্ট কোশ্চেন বলো, সব কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেনটা হবে তোমাদের। বারবার বলছি, কোশ্চেন অনেক সময় কি হয়, সহজ কোশ্চেন পরীক্ষায় দেওয়া হয়, আমরা কিন্তু সেই কোশ্চেনটাকে ধরতে পারি না এবং মনে করি অনেক কঠিন প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়েছে। ইতিহাস বিষয়টাকে তোমাকে এমন ভাবে পড়তে হবে, সিলেবাসে যেটুকু রয়েছে সবটুকু কমপ্লিট করে পড়তে হবে, তবেই কিন্তু ইতিহাসে ভালো স্কোর করতে পারবে। দেখো, এই বছর ইতিহাসে 90+, 95+ স্কোর কিন্তু হয়েছে, আবার ইতিহাসে অনেকে ফেল করেছে। কেন এরকম হয়েছে? যারা খুব ভালো করে ইতিহাস বিষয়টাকে পড়তে পেরেছে তারাই 90+, 95+ স্কোর করতে পেরেছে। আর যারা ধরো সাজেশন করে বা যে বাজারে বইগুলো পাওয়া যায়, ছোট ছোট বইগুলো বেড়ায় যে সাজেশন বই হিসেবে, সেই বইগুলো যারা ফলো করেছে তারা কিন্তু খুব ভালো স্কোর ইতিহাসে করতে পারেনি এবং প্রত্যেকেই কিন্তু পরীক্ষা দিয়ে এসে পস্তিয়েছে যে কেন আমি ইতিহাসটাকে ভালো করে পড়লাম না, কেন আমি বাজার চলতি পাতলা পাতলা বইগুলোকে শুধু ফলো করে গেলাম। এই জন্য বারবার বলছি, যাদের লক্ষ্য বড় রয়েছে, ভালো স্কোর করা যাদের লক্ষ্য রয়েছে, তারা কিন্তু বাজার চলতি ওই পাতলা বইগুলোকে খুব একটা গুরুত্ব দেবে না। তোমরা কি করবে, সিলেবাসে যতটুকু রয়েছে সবটা কমপ্লিট করার চেষ্টা করবে। এখনো প্রচুর সময় রয়েছে হাতে, এখনো 6 মাস সময় রয়েছে। ঠিকভাবে যদি পড়া করো, এই 6 মাসে তোমার কিন্তু পুরো সিলেবাস কভার হয়ে যাবে। বোঝা গেছে? চলে আসি ভূগোল। দেখো, ভূগোলে বড় কোশ্চেন যা দেওয়া থাকে খুব সহজ থাকে, শর্ট কোশ্চেনে তুমি কিন্তু আটকে যেতে পারো যদি খুব ভালো করে না পড়ো। বারবার একটু ভূগোলটাকে একটু প্র্যাকটিস করবে আর একটু কালচারের মধ্যে রাখবে ভূগোল বিষয়টাকে, কোশ্চেন একদম সহজ হয় যদি ঠিকভাবে পড়ো। এইটা হচ্ছে 90+ পাওয়ার একমাত্র বিষয় যেটা অল্প পড়ে 90+ পাওয়া যায়। ভূগোলটাকে কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে, সঙ্গে ম্যাপও প্র্যাকটিস করতে হবে। সপ্তাহে একদিন করে তোমাকে ম্যাপ প্র্যাকটিস করতে হবে, কারণ ম্যাপে কিন্তু 10 নাম্বার রয়েছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর এই ম্যাপের যে 10 নাম্বার, এটা কিন্তু হাসতে হাসতে পাওয়া যায়, খুব একটা খাটনি করতে হয় না। জাস্ট তুমি মোটামুটি এখানে 10 নাম্বারের জন্য 70 থেকে 80টা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করে নাও, প্রতি সপ্তাহে 10টা করে ম্যাপ পয়েন্টিং করো, দেখবে হয়ে যাবে। এবার আসি লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স। লাইফ সায়েন্স বিষয়ের কোশ্চেন প্রতি বছরই সহজ হয়, একদম পাতি কোশ্চেন থাকে আর বেশিরভাগ শর্ট কোশ্চেন থাকে। যদি তুমি ঠিকভাবে পড়ো লাইফ সায়েন্সটা, খুব ভালো স্কোর করতে পারবে। চলে আসি ফিজিক্যাল সায়েন্স। বারবার বললাম, ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন বা ভৌত বিজ্ঞানের কোশ্চেন অনেক বেশি কনসেপচুয়াল কোশ্চেন হবে। যদি ঠিক মতো না পড়ো, ভৌত বিজ্ঞানে ভালো স্কোর কিন্তু করতে পারবে না। এই কারণে বারবার বলছি, ভৌত বিজ্ঞানটাকে একটু বুঝে বুঝে পড়ো। যদি সম্ভব হয় স্কুলের স্যারের সঙ্গে খুব ভালো করে টপিকগুলো বুঝে নাও, এবং যদি স্কুলের স্যার ভালো করে না পড়ায়, হেড স্যারের কাছে কমপ্লেন করা দরকার হয়, একজন ভালো টিচারের কাছে নিয়োগ মানে হেড স্যারকে গিয়ে বলো যাতে একজন ভালো টিচার তোমাদের ক্লাসটা নেয়। বা যারা টিউশন পড়ো, খুব ভালো একজন টিউশন টিচারের কাছে বিষয়টাকে নিয়ে পড়ো, এবং দেখবে ভৌত বিজ্ঞান বিষয়টা খুব ইন্টারেস্টিং বিষয়। যদি খুব ভালো করে পড়তে পারো, খুব ভালো লাগবে পড়তে। আর যদি খুব ভালো করে না পড়ো, তাহলে মনে হবে অনেক কঠিন বিষয়। আর কোশ্চেন যেহেতু অনেক বেশি কনসেপচুয়াল থাকবে, তাই কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে পারবে না পরীক্ষার সময়। এই কারণে বারবার বলছি, ভৌত বিজ্ঞান বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে পড়ো। আশা করি বুঝতে পারলে কোন বিষয়ে কেমন প্রশ্ন হতে পারে, তার একটা মোটামুটি ধারণা তোমাদের দিলাম। এবার দেখো, পরীক্ষা যত এগিয়ে আসবে, আমরা আরো তোমাদের বিভিন্ন শর্ট কোশ্চেন প্র্যাকটিস করাবো, বড় কোশ্চেনের সাজেশন দেবো, বিভিন্ন বড় কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। অনেক সহজভাবে কোন কোশ্চেনের অ্যান্সার কিভাবে লেখা যায়, কিভাবে লিখলে তুমি ফুল নাম্বার পাবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব যত পরীক্ষা আমাদের সামনে এগিয়ে আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, সামনে পরীক্ষা আসছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর এই 6 মাসকে যদি খুব ভালো করে কাজে লাগাতে পারো, মাধ্যমিকে কিন্তু খুব ভালো স্কোর তুমি করতে পারবে।